তো আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ হলো বাংলা অথবা বাংলাদেশ, আমরা বাংলাদেশও বলবো বাংলাও বলবো। তো এটা এটাকে প্রফেসর রিচার্ড ইটন বলেছেন ফ্রন্টিয়ার্স, অর্থাৎ প্রান্তভাগ। এটা সাউথ এশিয়ার প্রান্তভাগ। আবার অন্য দিক দিয়ে দেখলে আপনি দেখবেন যে এটা হলো একটা সেন্টার। সেন্টার হলো একদিক দিয়ে হলো সাউথ এশিয়ার শেষ প্রান্ত, আরেক দিক দিয়ে হলো সাউথ ইস্ট এশিয়ার, অর্থাৎ দুইটি রিজিয়নের একটা মিলন মোহনায় এই বাংলা বদ্বীপ, বেঙ্গল, বাংলাদেশ অবস্থিত। ফলে রিচার্ড ইটন এটাকে ফ্রন্টিয়ার বললেও আমাদের কাছে, আর্কিওলজিদের কাছে এটা আসলে সেন্টার। তো এই যে বাংলা, এখানে মুসলমানদের সংখ্যা 1872 সালে যখন ইংরেজরা আপনার আদমশুমারি করলো, তখন দেখা গেল যে এখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। যেটা আগে ধারণা করা হতো যে এখানে আসলে অন্য অন্য এলাকার মতোই হিন্দু ধর্মাবলম্বী অথবা ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি, অথবা মুসলমান বাদ দিয়ে অন্য অন্য ধর্মের যে সমস্ত মানুষজন আছে তারা বেশি। কিন্তু সেটি আসলে ভুল প্রমাণিত হলো এই আপনার কি বলে এই আদমশুমারির মধ্য দিয়ে। এবং এর ফলে সেই সময়ের যারা ব্রিটিশ ইতিহাসবিদ যারা ছিলেন, ব্রিটিশ যেই কোম্পানির সাথে যারা ছিল, তাদের ভিতরে যারা লেখাপড়া করতেন, তাদের ভিতরে একটা প্রাণচাঞ্চল্য দেখা দিল এবং তারা জানার চেষ্টা করলেন যে কেন এখানে মুসলমানের সংখ্যা বেশি। এবং এই বাংলাদেশ, যেখানে বেঙ্গল, এই এলাকাটা সম্পূর্ণভাবে আইসোলেটেড, একটি জিওগ্রাফিক্যালি আইসোলেটেড একটি এলাকা, সেখানে কেন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, কী ঘটনা ঘটেছিল যে এখানে মুসলমানের সংখ্যা বেশি, এটা নিয়ে বিপুল তোলপাড় শুরু হয়ে গেল এবং নানান জায়গা থেকে নানানভাবে গবেষণা শুরু হয়ে গেল। এবং ইংরেজ যে ঐতিহাসিকরা যারা ছিলেন, তাদের ভেতরে আপনার রিজলি নামে একজন ভদ্রলোক ছিলেন, H.E. রিজলি। তিনি একটি হাইপোথিসিস দিলেন যে এখানে যারা মুসলমানরা আছে এরা হলো আসলে বাইরে থেকে আসছে, এরা সবাই বহিরাগত, ঠিক আছে, এরা এইখানকার লোকাল মানুষ না, এই ধরনের একটি হাইপোথিসিস দিলেন। এবং বেসিক্যালি এর মধ্য দিয়ে ওই সেই সময়ে ব্রিটিশ শাসনকে একটু একটু দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা একটা তাদের একটা টার্গেট ছিল। এবং আপনারা জানেন যে ডব্লিউ হান্টার নামে একজন ইংরেজ ভদ্রলোক, যিনি দ্য ইন্ডিয়ান মুসলমানস বই লিখেছেন, তিনিও এই মতের সাপোর্ট দিলেন। এবং এটি তো সেই সময়ের আপনার বিশেষ করে আমাদের কলকাতা কেন্দ্রিক যেই নিও এডুকেটেড যেই ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা ছিলেন, তারা এটিকে সাপোর্ট দিয়ে, অর্থাৎ মুসলমানরা যে বহিরাগত, এইটা একটা বেশ শক্তিশালী ন্যারেটিভ হিসেবে দাঁড় করিয়ে ফেলল। এবং পরবর্তীকালে প্রফেসর রিচার্ড ইটন, প্রফেসর আব্দুল করিম সহ অন্য অন্য ঐতিহাসিকগণ, এমনকি প্রফেসর নিহারঞ্জন রায় সহ সকল ঐতিহাসিকগণ এই মতটিকে তারা ভ্রান্ত বলে পরিত্যাগ করেছেন। কিন্তু কেন এই বিষয়গুলো আসলে আনতে হয় আলোচনায়, কারণ হলো যে আমরা দেখলাম যে গত 2 বছর আগে, 2 বছর অথবা 3 বছর আগে আমাদের যে স্কুলের পাঠ্যপুস্তক লেখা হলো, সেই পাঠ্যপুস্তকে আমরা দেখলাম যে সেখানে লেখা হয়েছে যে মুসলমানরা বহিরাগত, মুসলমানদেরকে বহিরাগত হিসেবে উপস্থাপন করা হয়েছে। মানে বিষয় হলো যে আসলে এগুলো আমাদের চর্চার ভিতরে না থাকলে এগুলো আবার এইভাবে যে কোনো সময় যে কোনোভাবে চলে আসতে পারে। তো এরপরে কেউ এটাকে বলেছেন, বিশেষ করে জেমস মিল নামে একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি বলছেন যে বাংলায় ইসলাম প্রচার হয়েছে এটা তরবারির জোরে এবং জোর জবরদস্তি করে। সেটিও কিন্তু পরবর্তীতে আর টিকে নাই। এরপরে আমাদের ইংরেজদেরই কেউ এবং পাকিস্তান আমলে প্রফেসর করিম সহ বেশ একটা বড় একটা অংশ, ইতিহাসবিদদের একটা বড় অংশ, তারা বললেন যে মুসলমানরা এই যে নিম্ন শ্রেণীর যেই হিন্দু ছিল, সেই হিন্দুরা নিপীড়নের কারণে অতিষ্ঠ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রবলেমেটিক ইস্যু আছে, যেমন নিম্ন বর্ণের হিন্দু। ঠিক আছে, আদতে হিন্দুদের উৎপত্তি কখন হয়েছে সেটা যদি আমি না জানি, তাহলে এটা বলা খুবই ডিফিকাল্ট যে নিম্ন বর্ণের হিন্দু থেকে মানুষ মুসলমান হয়েছে। ঠিক আছে,
আমরা 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 জানি যে হিন্দু ধর্মের উৎপত্তি ঘটেছে আপনার কলোনিয়াল পিরিয়ডে। তার আগে 1871 যদি আমি ঠিক বলে থাকি আর কি, এরকম একটা সময়ে, মানে 19 শতকে এই হিন্দু ধর্মের উৎপত্তি লাভ করেছে। তার আগে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। তার আগে কি ছিল? তার আগে ছিল ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন। ঠিক আছে? তাহলে একটা সময় একেবারে সেই আপনার আমাদের খ্রিস্টীয় 100 শতক অথবা 0 শতক থেকেই শুরু বলা যায় যে এই এলাকায় ব্রাহ্মণ্য ধর্মের একটা প্রভাব ছিল। এখন ব্রাহ্মণ্য ধর্ম আর আমাদের এখানকার যে স্থানীয় যে অধিবাসী, তাদের ধর্ম কিন্তু এক ছিল না। এবং এই বিষয়গুলো অনেক জটিল, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু ইস্যুটা হলো যে হিন্দুদের থেকে হিন্দুরা মুসলমান হয়েছে, এই ন্যারেটিভটা প্রবলেমেটিক। এটাকে নিয়ে আরও ডিপলি আমাদের কাজের সুযোগ রয়েছে। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের এটা নিয়ে আরও ডিপলি পড়াশোনা করার সুযোগ রয়েছে। এবং আরও কিছু কথাবার্তা আসছে, যেমন ধরেন যে রিলিজিয়ন প্যাট্রোনেজ, অর্থাৎ ধর্মকে প্যাট্রোনাইজ করা হয়েছে, ধর্মপ্রচারকে প্যাট্রোনাইজ করা হয়েছে, এর ফলে ইসলাম বিস্তার লাভ করেছে। এবং প্রফেসর রিচার্ড ইটন এবং অসীম রায় খুব কাছাকাছি একটা হাইপোথিসিস দিয়েছেন, যেটাকে বলা হয় সিনক্রেটিস্টিক ট্র্যাডিশন, অর্থাৎ সমন্বয়বাদী ধারা। বলা হচ্ছে যে স্থানীয় যে অধিবাসীরা ছিল, যদিও ওনারা ওই হিন্দু টার্মটি ব্যবহার করেছেন, এবং আমি খুবই ক্রিটিক্যাল এই হিন্দু শব্দটি ব্যবহারের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে যারা এখানকার লোকাল অধিবাসী ছিল তাদেরকে হিন্দু হিসাবে টার্মিনোলজি মানে যে পরিচয় করানোটা, এটা একটা প্রবলেম্যাটিক ইস্যু। এটা আমাদের সামনে আরও কাজ করতে হবে। আমি নিজেও এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না, কিন্তু এটা নিয়ে আরও আমাদের পড়াশোনা আরও স্টাডি করার সুযোগ রয়েছে। তো সেখানে তারা বিশেষ করে রিচার্ড ইটন একটি ইস্যুর কথা বলেছেন। সেটি হলো যে আপনার দুইটি ইস্যুই বলা যায়। একটা হলো যে এগ্রিকালচারের সাথে উনি এখানকার যে ইসলামের বিস্তার, সেটাকে সম্পৃক্ত করার একটু চেষ্টা করেছেন। উনি যেহেতু ইতিহাসবিদ, ওনার যে লেভেল, সেই লেভেল থেকে উনি বেস্ট কাজটি করেছেন। এবং আরেকটি বিষয় তিনি উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তন। ওই সময়ে বাংলায় বিশেষ করে মুঘল আমলে নদীর যে গতিপথ পরিবর্তন হয়েছিল, তার ফলে যে নতুন নতুন ভূমিরূপ তৈরি হয়েছিল, সেই ভূমিরূপের যে কৃষি ডেভেলপ করেছিল, এর ফলে ওই সময়ের বিশেষ করে মুঘল যে আপনার ল্যান্ড সিস্টেম ছিল, ট্যাক্সেশন রেভিনিউ সিস্টেম ছিল, এইটার ভেতর দিয়ে একটা নতুন একটা সিস্টেম ডেভেলপ করেছিল, যেই সিস্টেমের মধ্য দিয়ে এখানে ইসলাম বিস্তারের একটা সুযোগ তৈরি হয়েছিল বলে প্রফেসর রিচার্ড ইটন মনে করেন। তো এখন আজকে আমি মূলত যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, সেটি হলো যে আমরা যেই এভিডেন্স পেয়েছি, সেই এভিডেন্সগুলো কি বলে। আমরা আজকে যে প্রত্নস্থানটির কথা বলবো, সেটার নাম হলো সতীশের ডাঙ্গা। এই সাইটটা অবস্থিত হলো আপনার নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। এই আর্কিওলজিক্যাল সাইটটি অবস্থিত, এবং এর পাশ দিয়ে একটা ছোট্ট নদী, দেওনাই নামে একটা নদী বয়ে গেছে। তো সেখানে এক্সাবিশন করেছে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এবং সেখানে তারা খননের মাধ্যমে তারা একটি মসজিদের ধ্বংসাবশেষ পেয়েছে। ঠিক আছে? একটি মসজিদের ধ্বংসাবশেষ তারা সেখানে পেয়েছে, এবং সেই মসজিদের ধ্বংসাবশেষ পাওয়ার পাশাপাশি সেখান থেকে আমরা কিছু আর্কিওবোটানিক্যাল ডেটা আমরা কালেক্ট করেছি। মানে আমরা ধরেন মানুষ যেখানে বসবাস করে, সেখানে সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন ধরনের শস্য দানা, এবং শস্য যেখানে চাষাবাদ করে সেই খেতে আর কি, মানে যে কাল্টিভেশন ল্যান্ডে বিভিন্ন ধরনের আগাছা জন্মগ্রহণ করে, সেই আগাছার বীজ, ফসলের বীজ, এগুলো বিভিন্ন কন্ডিশনে আমরা পেয়ে থাকি। তো সেগুলো আমরা সেখান থেকে কালেকশন করেছি।
তো তার ভিত্তিতে আমাদের কিছু বোঝাপড়া তৈরি হয়েছে। তো এই যে সাইটটা সতীশের ডাঙ্গা, যেখান থেকে আসলে একটি মসজিদ পাওয়া গেছে, এই সাইটের যেই স্ট্র্যাটিগ্রাফি, সেখানে আমরা দেখলাম যে দুইটি সাংস্কৃতিক পর্ব সেখানে ছিল। একটি আদি সাংস্কৃতিক পর্ব, আরেকটি হলো লেটার সাংস্কৃতিক পর্ব। তা আদি সাংস্কৃতিক পর্বটা ছিল আপনার, এইটার তারিখ হলো আপনার আদি যেটা, সেটা হলো মিড 13th সেঞ্চুরি থেকে আপনার 14th সেঞ্চুরি, এই সময়কাল। আমরা এটার গড় করে যেটা পেয়েছি সেটা হলো যে আপনার মিড 14th সেঞ্চুরি, অর্থাৎ 1325 থেকে 1331 এরকম সমসাময়িক সময়কালে এইখানে খুব সম্ভবত এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদটি নির্মিত যেখানে হয়েছিল, এটা একটা নতুন একটা বসতি ছিল। অর্থাৎ এই যে মধ্যযুগ তো শুরু হয়ে গেল, আমাদের যে হিস্টোরিক্যাল যে ক্রোনোলজি, 1204 খ্রিস্টাব্দে মধ্যযুগ শুরু হয়ে গেল। এবং এখানে খুব সম্ভবত এরকম এই 13th সেঞ্চুরির অর্থাৎ 14th সেঞ্চুরির শুরুতে, 13th সেঞ্চুরিতে এখানে ইসলামাইজেশনের প্রক্রিয়া শুরু হলো আনুষ্ঠানিকভাবে। আর আমরা দেখলাম যে 14th সেঞ্চুরির শুরুতে এখানে একটা কমিউনিটি বসবাস শুরু করেছে, যারা ছিল কৃষিজীবী। তার আগে এখানে কোনো বসতি ছিল না, বোঝা গেছে। এবং আমরা দেখলাম যে এই বসতি স্থাপনের হয়তোবা কিছু পরে, সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, এই কমিউনিটিটাই তারা এই মসজিদটা আসলে নির্মাণ করেছিল। এবং সেখানে আমরা কি এভিডেন্স পেলাম, আর্কিওবোটানির কি এভিডেন্স পেলাম? তাহলে আমরা দেখলাম যে এখানে যেই কমিউনিটিটা ছিল, সেই কমিউনিটিটা আসলে মুসলমান ছিল তারা। কারণ আমরা এখানে মসজিদের ধ্বংসাবশেষটা পেলাম। এবং পাশাপাশি আমরা দেখলাম যে এখানে একটা এই মুসলিম কমিউনিটিটা তারা নিজেরাই এসে বসতিটা স্থাপন করেছিল। তৃতীয়ত আমরা যদি বলি যে এই যে মসজিদটা তৈরি হয়েছিল, আমরা এই মসজিদের নির্মাণ সামগ্রী হিসাবে শুধুমাত্র আগুনে পোড়ানো ইট ছাড়া কোনো রক্স মানে পাথর পাওয়া যায়নি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কোনো পাথর এখানে পাওয়া যায়নি, মানে এই নির্মাণ সামগ্রী হিসাবে। কিছু আইসোলেটেড কিছু পাথর পাওয়া গেছে, এগুলো পরেও আসতে পারে, কিন্তু ইন কনটেক্সট আমরা কোনো পাথর পাইনি। আচ্ছা, তাহলে যেটা দেখা যাচ্ছে, এবং জিওগ্রাফিক্যালি এই সতীশের ডাঙ্গা এমন একটা জায়গায় পড়েছে, আমরা মানচিত্র তৈরি করে আমরা দেখেছি যে এইটা আসলে সেই সময়ের, অর্থাৎ মধ্যযুগের যে সুলতানি বাংলার যেই মানচিত্র, সেই মানচিত্রের বাইরে এই মসজিদটার অবস্থান। এটা ছিল আসলে ওই সময়ের কামরূপ রাজ্যের ভেতরে একটি স্থান, ঠিক আছে। এবং আপনারা জানেন যে এই একেবারে কুচবিহার থেকে উপরে, অর্থাৎ হিমালয়ের নিচে কুচবিহার, তার নিচে হলো মানে রংপুর, যেটা রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠিক আছে। আমরা নিচের দিকে আসতেছি, লালমনিরহাট আরেকটু নিচে আসলাম। এবং এই নিচে এসে আমরা যদি উত্তরের দিকে টার্ন নেই, এরপরে পাওয়া যাবে হলো জামালপুর, তারপরে ময়মনসিংহ, তারপরে হলো মানে গ্রেটার ময়মনসিংহ মানে হলো, তারপরে নেত্রকোনা পাওয়া যাবে। নেত্রকোনার পরে তারপরে আমরা গ্রেটার সিলেটে ঢুকে গেলাম, এই সুনামগঞ্জ, এই দিক দিয়ে আমরা সোজা সিলেটে চলে গেলাম। অর্থাৎ এই যে সিলেট থেকে শুরু করে একেবারে সোজা আমরা যদি পশ্চিমে চলে আসি, পূর্ব দিক থেকে সিলেট থেকে শুরু করে আমরা যদি সোজা পশ্চিম দিকে চলে আসি, একেবারে এসে রংপুর থেকে উপরে চলে যাই, একেবারে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা ছিল আসলে কামরূপ, বোঝা গেছে। তো খুব সম্ভবত এই অঞ্চলে এই এই যে ফ্রন্টিয়ার, এই ফ্রন্টিয়ারের
ভেতরে প্রথম ইসলাম এসেছিল, খুব সম্ভবত। মানে বাংলার অন্য অন্য অঞ্চলেরও আগে এই এলাকাটায় প্রথম ইসলাম এসেছিল। সেটার কি কারণ, সেটা নিয়ে আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারি, সেটা আজকে আমি এখানে বলতে চাই না আর কি। তো এই মসজিদটা পাওয়ার মাধ্যমে আমরা যেটা দেখলাম যে এটা মানে যে মূল যে সুলতানি বাংলা, এবং আমরা তো জানি সুলতানি বাংলা হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো দিল্লির, যতদিন পর্যন্ত দিল্লির প্রভাব এখানে ছিল সেই একটা সুলতানি আমল, আরেকটা হলো যে স্বাধীন সুলতানি আমল, আর তারপরে হলো মুঘল। এই তিনটা কালচারাল ক্রোনোলজি আমরা পাই বাংলায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা দিল্লির যেই প্রভাবিত যেই সুলতানি বাংলা তার যে সীমানা ছিল তারও বাইরে, এবং পরবর্তীকালে স্বাধীন সুলতানি বাংলা যেটা ছিল তারও বাইরে, এবং পরবর্তীকালে আমরা যেটা দেখি যে বাহারিস্তানি গায়েবী থেকে আমরা যেটা জানি যে এই এলাকাটা 16th সেঞ্চুরিতে সম্রাট জাহাঙ্গীরের সময়কালে প্রথম এই মুঘল বাহিনী এখানে আসে। তার আগ পর্যন্ত কিন্তু এখানে মুসলিম বাহিনী আসার কোনো খবর আমরা পাই না। তো তার মানে দেখা যাচ্ছে যে এই এলাকাটা কোনো ধরনের মুসলিম শাসকের আন্ডারেই ছিল না, এবং তাদের যে নির্মাণ উপকরণ এই মসজিদের, সেই নির্মাণ উপকরণ থেকে দেখা যাচ্ছে যে কোনো ধরনের আপনার ওই পাথরের ব্যবহার নাই। ফলে এটা ধারণা করা যায় খুব লজিক্যালি যে এই মসজিদটি নির্মাণ করেছিল ওইখানকার স্থানীয়ভাবে যারা মুসলিম হয়েছিল, তারা তাদের নিজস্ব টেকনোলজিতে এই মসজিদটি তারা তৈরি করেছিল, এবং যেখানে কোনো ধরনের বাইরে থেকেও কোনো উপকরণ ছিল না, এবং তাদের এবং এই মসজিদটা ছিল 44 গম্বুজ বিশিষ্ট। এখন এখানে এই যে এত বড় একটা মসজিদ নির্মিত হলো সেই সময়ে, এবং সেখানে আমরা দেখলাম যে স্থানীয় মানুষেরা এত বড় একটা মসজিদ নির্মাণ করলো, এর ভেতর দিয়ে দুইটা বিষয় আমাদের কাছে পরিষ্কারভাবে ধরা পড়ে। একটা হলো যে তাদের আর্থিক অবস্থা ভালো না হইলে কোনো কমিউনিটি এত বড় একটি 44 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং এখনও পর্যন্ত মানে যে বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে সবচেয়ে আর্লিয়েস্ট যে মস্ক সেটা এটা। এর আগের কোনো মসজিদ এখনও পর্যন্ত নোটিশ নাই আমাদের কাছে। বাংলায় সবচেয়ে প্রাচীন মসজিদ হলো জাফর খাঁ গাজীর মসজিদ, যেটা 1298 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল, সেটা ওয়েস্ট বেঙ্গলে। এবং আরেকটা হলো আদিনা মসজিদ, যেটা হলো 1371 খ্রিস্টাব্দে যেটি নির্মিত হয়েছিল। কিন্তু এই মসজিদটা খুব সম্ভবত আমাদের ধারণা আর কি তার আগেই নির্মিত হয়েছিল। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে আসলে লোকাল পিপল এটি করেছিল, এবং কেন তারা এটা করতে পারলো। আমরা এই পর্যন্ত আমরা আসলে আর্কিওলজির এভিডেন্স নিয়ে আপনাদের সাথে কথা বললাম, ঠিক আছে? দিস ইজ আর্কিওলজিক্যাল এভিডেন্স, আমাদের কাছে এতটুকু আছে। আমরা যেই আর্কিওবোটানিক্যাল এভিডেন্স পেয়েছি, আমরা এখানে নানান ধরনের ফসল, যেমন ধান, গম, বার্লি, তারপরে হলো বিভিন্ন ধরনের ডাউল, প্রায় 8 থেকে 10 রকমের ডাউল আমরা পেয়েছি। তো এছাড়া আপনার কি বলে এটাকে, কটন, তারপরে হলো কলা, বড়ই, এরকম বিভিন্ন ধরনের ফলের বীজ আমরা এখানে পেয়েছি। তো মূলত এর ভেতর দিয়ে, এইগুলো প্রাপ্তির ভেতর দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস পাওয়া গেছে সেটা হলো যে বিভিন্ন ধরনের আগাছার বীজ পাওয়া গেছে। আপনারা জানেন যে ধান যদি আপনি লাগিয়ে রাখেন, অনেকেরই অভিজ্ঞতা আছে হয়তো বা, ধান যদি আমরা লাগিয়ে রাখি তাহলে যদি না নেড়ানো হয় তাহলে ওই ক্ষেত কিন্তু আগাছায় ভরে যাবে। তো এই আগাছার বীজ পেয়েছি আমরা প্রায় অ্যারাউন্ড 72 স্পিসিস পাওয়া গেছে। 72 স্পিসিসের আমরা সিড পেয়েছি, সেগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। আপনাদের খুব ভালো লাগতো যদি ছবিগুলো দেখাতে পারতাম, খুব ভিজুয়াল হতো আর কি বিষয়গুলো। অ্যানিওয়ে, তো এর ভেতর দিয়ে আমরা এই যে জিনিসগুলো পেলাম, এইটাকে আমরা অ্যানালাইসিস করেছি কোয়ান্টিটেটিভ মেথডে আমরা এটি অ্যানালাইসিস করেছি। তো সেখানে দেখা গেল যে আমরা
এই যে দুইটি সাংস্কৃতিক পর্যায়কালের কথা বললাম, একটি হলো সুলতানি আর একটি হলো মুঘল। এই দুইটি সাংস্কৃতিক পর্যায়ের ভেতরে আমরা সুনির্দিষ্ট কিছু পার্থক্য আমরা এখানে পেয়েছি এভিডেন্সগতভাবে। যেমন আমরা দেখলাম যে সুলতানি যুগ যেটা, এই সময়কালে এখানে আপনার ধান হিসাবে ইন্ডিকা জাতের ধান বেশি পরিমাণে চাষাবাদ হয়েছে বলে আমরা পেলাম। ইন্ডিকা রাইস, এই ইন্ডিকা রাইসের একটা বৈশিষ্ট্য হলো যে এগুলো চাষাবাদ হইতে পানি লাগে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি জলজ ধান। আর আরেকটা ধান আমরা পেলাম, সেটা হলো যে যেটা কম পরিমাণে পাওয়া গেল সুলতানি আমলে, এটা মাথায় রাখতে হবে, সুলতানি আমলে যেটা কম পরিমাণে পেলাম সেইটা হলো আপনার জাপনিকা ধান। এই ধানটা জাপনিকা ধান, হ্যাঁ, এই ধানটা শুষ্ক মৌসুমেও হয়, অর্থাৎ পানি ছাড়াও হয়, শুধুমাত্র বৃষ্টির পানিতেও হয়, ফলে এই ধানটাকে আমরা ড্রাই রাইস বলি। আর যে ইন্ডিকা ধান যেটা পাওয়া যায় সেটা হলো ওয়েট রাইস। পাশাপাশি আমরা আরেকটা এভিডেন্স পেলাম, এই যে বললাম যে আগাছা, এই আগাছাগুলোকে আমরা তাদের যেই ইকোলজি, সেই ইকোলজি অনুযায়ী আমরা যখন ভাগ করলাম, আমরা দেখলাম যে আপনার সুলতানি পিরিয়ডে মোর দেন 70% এই আগাছা ওয়েট ইকোলজি, ঠিক আছে, আর বাকি 30% হলো ড্রাই ইকোলজিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে সুলতানি পিরিয়ডটা এখানে কম্পারেটিভলি ওয়েট ছিল এবং এখানে ওয়েট রাইস কাল্টিভেশন হয়েছে। এই ওয়েট রাইস কাল্টিভেশনটা আসলে কি সেটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের ওই ইতিহাসের সাথে আমাদের সংযোগ ঘটাইতে সহজ হবে। ওয়েট রাইস হলো এমন একটা ধান, যেই ধান আপনার চাষাবাদ করতে বেশি পরিমাণ লেবার লাগবে। আর ওয়েট রাইস তার যে প্রোডাকশান আইল্ড, সেটা ড্রাই রাইসের চাইতে 3 times হায়ার। অর্থাৎ এই জলজ ধান আপনাকে বেশি পরিমাণে প্রোডাকশন দিবে ধান চাষের, অর্থাৎ আপনার ধান চাষ বেড়ে যাবে। আপনি আগে যেখানে 1 মণ ধান পেতেন, সেখানে আপনি এখন পাবেন 3 মণ ধান, অথবা 2 মণ ধান, অথবা অ্যাটলিস্ট 2 মণ ধান পাওয়া যাবে। আপনি চিন্তা করেন যে একটা কমিউনিটিতে যখন এরকম মানে যে প্রবৃদ্ধি ঘটে, এগ্রিকালচারাল কমোডিটির প্রবৃদ্ধি ঘটে, তখন সেই সোসাইটি কিভাবে রাইজ করে, সেই সোসাইটি কিভাবে এক্সপ্যান্ড করে। এই যে আপনার ওয়েট রাইস কাল্টিভেশনের এভিডেন্স, এইটা আমরা আর্লিয়েস্ট এভিডেন্স হিসাবে আমরা মধ্যযুগের এই সাইটটি থেকে পেয়েছি। আমরা অন্য সাইট থেকে, বিশেষ করে আমরা ওয়ারি বটেশ্বরে কাজ করেছি, আমরা আপনার বিক্রমপুরে কাজ করেছি, প্রি মেডিয়েভাল পিরিয়ডের সাইট, সেখানে আমরা এগুলো পাই নাই, বুঝতে পারছেন। ফলে এটা ইন্ডিকেট করে যে এখানে এই ধরনের অর্থাৎ ওয়েট রাইস কাল্টিভেশন হয়েছে। এবং এই যে ওয়েট রাইস কাল্টিভেশনটার সাথে প্রফেসর রিচার্ড ইটন বলছেন যে বাংলা ইসলামাইজেশনের সাথে এই ওয়েট রাইস কাল্টিভেশনের একটা সংযোগ ছিল। কারণ মানে যে আপনার একদিকে প্রোডাকশন বাড়ছে, যখনই প্রোডাকশন বাড়ছে তখন ওই কমিউনিটি চেষ্টা করছে আরও প্রোডাকশন বাড়ানোর জন্য। ফলে কী করেছে, তারা জঙ্গল সাফ করেছে আর জমিকে তাদের মানে যে কৃষি কাজের উপযোগী করে তুলেছে। আর এই কাজের জন্য তাদের কি দরকার ছিল, মোর লেবার দরকার ছিল। তো মোর লেবার মানে কি, মোর মানে বেবি নিতে হচ্ছে তাদেরকে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। একদিকে জনসংখ্যা বাড়ছে, খুব বেশি দিন আগে না, আমি ওই দিন একজন ডিএসের সাথে কথা বলতেছিলাম, সে তার বাড়ি দিনাজপুরে, তাদের অনেক জমি এবং তাদের ভাই সংখ্যা হইল 11 জন। তারা 11 জন ভাই। তো ওনার বাবা এখনও বেঁচে আছেন, প্রায় 100 বছর বয়স। উনি বলতেছিলেন যে আমার বাবা এই আমাদেরকে যে এত সন্তান, আমরা যে এত ভাই, এটার একটা বড় কারণ ছিল যে যত আমরা সংখ্যায় বাড়বো তত বেশি চাষাবাদ করা যাবে, জমি বাড়বে আরও।
ঠিক আছে? অর্থাৎ এইটার সাথে শুধুমাত্র যে ইসলামাইজেশনই ঘটেছে তা না, এইটার সাথে সাথে আবার জনসংখ্যাও বেড়েছে এখানে। এই ধরনের একটা ঘটনা খুব সম্ভবত ঘটে গেছে এই মধ্যযুগে। তবে রিচার্ড ইটন একটি কথা বলেছেন যে উনি গ্রামে কখন ইসলাম গেছে, যেহেতু এখানকার মোস্ট অফ দ্য পিপল মানে যারা ইসলাম গ্রহণ করেছে এরা হলো গ্রামের কৃষক। রিচার্ড ইটন বলছেন যে এরা মুঘল আমলে এরা ইসলাম গ্রহণ করেছে বেসড অন রিটেন ডকুমেন্টস। কিন্তু আর্কিওলজিক্যাল এভিডেন্স এটা সাজেস্ট করছে যে এই প্রক্রিয়াটা একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইসলামিক এরা এখানে শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 13th সেঞ্চুরিতেই এই ধরনের এভিডেন্স, গ্রামে ইসলাম চলে গেছে এবং কৃষকরা ইসলাম গ্রহণ করেছে। এবং আরেকটা যেটা এইটা হলো আমাদের অর্থাৎ এগ্রিকালচারের সাথে এইটার সাথে সাথে এখানে আমি যে দেখালাম যে অনেক ধরনের প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ হুইট, বার্লি, তারপরে হলো বিভিন্ন ধরনের পালস, অর্থাৎ এখানে একটা ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ইকোনমি ডেভেলপ করেছিল। তাহলে দেখা যাচ্ছে যে মানে যে এই এগ্রিকালচার এমনভাবে ডেভেলপ করেছিল, এই এগ্রিকালচারকে প্রমোট করেছিল সেই সময়ের সুফি এবং দরবেশরা, এবং বিশেষত তাদের নেতৃত্বে, সুফি এবং দরবেশদের নেতৃত্বে এই এলাকায় জঙ্গল পরিষ্কার করে আপনার কি বলে যে নতুন কৃষি জমি, অ্যারাবল ল্যান্ড ডেভেলপ করা হয়েছিল। ফলে এই যে এগ্রিকালচারাল এক্সপ্যানশন এর সাথে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে ইসলামের একটা যোগসূত্র খুব সম্ভবত ছিল, খুব স্ট্রংলি বন্ডেড ছিল। এবং আরেকটা যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে ক্লাইমেট চেঞ্জ। সারা দুনিয়াতে 16th সেঞ্চুরি অনওয়ার্ডস, 16, 17, 18 সেঞ্চুরি এই সময়কালে সারা দুনিয়াতে একটা জলবায়ুগত পরিবর্তন দেখা দিয়েছিল। এই জলবায়ুগত পরিবর্তনকে বলা হয় লিটল আইসেস। লিটল আইসেসটা ঠিক আইসেস না, কিন্তু এটার বৈশিষ্ট্য হলো যে এই সময়কালে আপনার বৃষ্টিপাত ভয়াবহভাবে কমে যাবে এবং এক নাগাড়ে দেখা যাবে যে 5 বছর, 10 বছর, 15 বছর বৃষ্টিপাত খুব কম। আবার দেখা যাবে যে 10 বছর পরে, 15 বছর পরে আবার দেখা যাবে যে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মানে এই যে ক্লাইমেটিক অসিলেশন, আপনার যে আপস অ্যান্ড ডাউনস, এটার ফলে সবচেয়ে মারাত্মকভাবে ইম্প্যাক্টেড হয়েছিল এগ্রিকালচার। এবং এই ধরনের ঘটনার ফলে সোসাইটিতে যে ইম্প্যাক্ট পড়েছিল তার ভিতরে প্রথম যে ইম্প্যাক্টটা ছিল সেটা হলো ফ্যামিন, দুর্ভিক্ষ। এবং এই সময়কালে আমরা জানি যে একটা দুর্ভিক্ষ আমাদের এখানে ছিল না, যে 70-এর মর্মান্তর, 76-এর মর্মান্তর, এটি আসলে ঘটেছিল 1770-তে, ঠিক আছে? এবং সেই সময়ে এরকম 69-এ আপনার কোনো বৃষ্টি হয়নি, একদম বৃষ্টি হয়নি। কৃষক একবারে ধান চাষের উপর ডিপেন্ডেন্ট, কোনো ধান নাই, একেবারে যতটুকু ছিল এর ভিতরে আবার আপনার ওই কি বলে, তখন তো কোম্পানির শাসন, ট্যাক্স দাও, সব কিছু মিলে একটা হসপস হয়ে গেছে আর কি। তো এইটা হলো লিটল আইসেসে আরেকটা বড় ইম্প্যাক্ট যেটা ছিল সেটা হলো যে সিরিয়াস ডিজিজ, এবং এটা কি বলে যে আপনার যে মহামারী, ঠিক আছে? এটার পাশাপাশি আরও নানান ধরনের ইম্প্যাক্ট ছিল। তো সেইগুলো আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমাদের কাছে দুইটা এভিডেন্স আছে। আরেকটা যে এভিডেন্স সেটা হলো ক্রপ ফেইলিওর এই লিটল আইসেসের ফলে। অর্থাৎ আপনি দেখবেন যে কিছু ফসল ফলাতে পারছে না ডিউ টু খরার কারণে। তো সেটি ঘটতে পারে। আমরা দেখলাম যেটা আর্কিওবোটানিক্যালি, যে আমরা এই সাইটে এই যে লেটার যে পিরিয়ডটা সেখানে দেখলাম যে ধান চাষের পরিমাণ একেবারে কমে গেছে, এবং কমে গেলেও যে জাপনিকা জাতের যে ধানটা, যেটা আসলে আমরা বলেছিলাম কি ড্রাই টাইপ অফ রাইস, সেই ধানটা পাওয়া যাচ্ছে। আর ইন্ডিকা অর্থাৎ ওয়েট রাইস যেটা, সেটা একেবারে নাই হয়ে গেছে।
এবং ওই যে আগাছা যেটা আগাছার পরিমাণ এখানে ড্রাই আগাছা বেড়ে গেছে এবং এটা চলে গেছে 70%-এ, আর ওয়েট আগাছাটা 30%-এ ডিক্রিজ করেছে। অর্থাৎ ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে এখানে একটা ক্লাইমেটিক চেঞ্জ আসছে। আমরা দেখলাম যে একটা জিওলজিস্ট এবং সায়েন্টিস্টদের একটা দল তারা একটা গবেষণা করেছে আপনার এই বগালেকে। সেখানে তারা সেডিমেন্টের কোর স্যাম্পলিং করে তারা দেখিয়েছে যে 16th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি পর্যন্ত এখানে তাপমাত্রার ব্যাপক হেরফের হয়েছে এবং তারা বলছে যে এটা কোরিলেট করছে লিটল আইসেজের সাথে। বোঝা গেছে? এখন এই লিটল আইসেজের ফলে আসলে কি ঘটেছিল যেটা এখানে ইসলামাইজেশনের সাথে রিলেট হতে পারে, সেটা ইন্টারেস্টিং। আপনারা জানেন যে এটা খুব ওয়াইডলি আমরা জানি যে এই মুঘল পিরিয়ডে নদীর গতিপথ ব্যাপকভাবে শিফটেড হয়েছিল। তো নদীর গতিপথ শিফট হওয়ার কারণটা কি? আপনারা জানেন যে আমাদের এখানে যে সিল্টেশন যে প্রসেস, অর্থাৎ আপনার যে ধরেন তিব্বত থেকে, হিমালয় থেকে, তারপরে আপনার আরাকানিয়মা থেকে যে নদীগুলো নেমে আসছে এই ফ্ল্যাট প্লেনে, তারা উপর থেকে স্যান্ড, সিল্ট এগুলো বহন করে নিয়ে আসছে। এগুলো জমা হয়ে কিন্তু এই ল্যান্ডটা ফর্ম হয়েছে। তো যখন আপনার বৃষ্টিপাত কমে গেছে, তখন ওই যে সে যে সেডিমেন্ট বহন করে নিয়ে আসতেছিল, এই সেডিমেন্ট বহন করে সে আর সাগরে যেতে পারে নাই। ফলে এই সেডিমেন্টগুলো ড্রপ করেছে নদীর মাঝখানে এবং সে অর্থাৎ আপনার ওই নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। যখনই নদীর তলদেশ ভরাট হয়ে গেছে তখনই তাকে আসলে তার গতিপথটা আবার শিফট করতে হয়েছে। এই কারণে কিন্তু এই সময়টায় এইভাবে নদীর গতিপথ বিপুলভাবে শিফটেড হয়েছে এবং নতুন নতুন অ্যারাবল ল্যান্ড, কৃষি জমি ডেভেলপ করেছে। এই জমিগুলোতে মোগল যে আর্মি, সেই আর্মি আসছে। এবং আমরা যেটা জানি যে আপনার আপনার 16th সেঞ্চুরিতে এইখানে এই বাংলায় মোগল আর্মি চলে আসছে এবং মোগলরা ধরেন আপনার এই জায়গাগুলো দখল করার পরে তাদের হাতে আর কোনো কাজ ছিল না। এবং হিস্টোরিক্যাল ডকুমেন্টস আমাদেরকে বলছে যে এই যে যখন মোগল আর্মি যখন কাজ নাই, তখন মোগল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে এই কৃষি জমিগুলো দিয়ে বলছে তোমরা চাষ করো। ফলে এগুলো চাষাবাদের আওতায় চলে আসছে, নতুন নতুন ল্যান্ডস্কেপ। এবং পাশাপাশি এখান থেকে যে ল্যান্ড রেভিনিউ আসছে, সেই রেভিনিউটা তারা বিভিন্ন সুফি, খানকা, দরগা এবং বিভিন্ন মাদ্রাসা তৈরিতে তারা ডোনেট করেছে, দান করেছে। ফলে এই সময়টা যে কারণে রিচার্ড ইটনরা বলছেন যে সুলতানি যুগের চাইতে মুঘল যুগে ইসলামের স্প্রেডটা বেশি হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে মোগল আমলেও যে ইসলামের যে বিস্তারটা, সেটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে এটা এক্সিলারেটেড হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলায় যে ইসলামাইজেশনের যে প্রসেস, যে প্রক্রিয়া, সেখানে এগ্রিকালচার এবং পরিবেশের একটা ব্যাপক ভূমিকা রয়ে গেছে, যেটা আসলে স্টিল নাও আনএক্সপ্লোরড, এখনো পর্যন্ত আমাদের জানাশোনার বাইরে। হয়তো বা আগামী দিনগুলোতে আমরা যখন আরও একটু স্টাডি করব, এটাতে একটা সাইটের ভিত্তিতে, তো আমরা যখন আরও একাধিক সাইটকে এটার সাথে যুক্ত করতে পারবো, তখন আমাদের এই বোঝাপড়াগুলো আরও স্ট্রং হবে, আরও রিলায়েবল হবে। এই আর কি। তো সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।